সেই সময়টা অপরাধীরা কোথায় ছিল, বা আগামী দিনে যে অপরাধীদের, যে পলাতকদের, যে আসামিদেরকে খুঁজে পাওয়া যাবে না তারা কোথায় থাকবে, সেই উত্তরটা দিয়ে দিলেন খালপাড়ের নেত্রী মমতা ব্যানার্জি। মানে মোট কথা 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অপরাধীরা অনেক দিন ধরে লুকিয়ে ছিল, সেটা একদম এই খালা মমতা তিনি স্বীকার করে নিলেন। জেহাদিদের সমর্থনেই একটা নতুন রাজনৈতিক দল গড়ে উঠবে, হতেও পারে। তার পাশে বাংলাদেশের জামাতরা রয়েছে, পাকিস্তানের উগ্রপন্থীরা রয়েছে। সাধারণ মানুষ জেনে রাখুন, এমন ঘটনাও ঘটেছে। বিজেপি অ্যারেস্ট করবে ভয়ে মধ্যরাতে আমার বাড়িতে এসছে। আমি তাকে 10 দিন আমার এখানে খাইয়ে দাইয়ে সুস্থ রেখেছি, যাতে সে কোর্টে বিচার পায়, আশ্রয় পায়। আমার কোনো রাগ বা ক্ষোভ নেই। তারা ভালো থাকুক, তাদের পরিবার ভালো থাকুক, আমি চাই। সাধারণ মানুষ জেনে রাখুন, এমন ঘটনাও ঘটেছে। বিজেপি অ্যারেস্ট করবে ভয়ে মধ্যরাতে আমার বাড়িতে এসছে। আমি তাকে 10 দিন আমার এখানে খাইয়ে দাইয়ে সুস্থ রেখেছি, যাতে সে কোর্টে বিচার পায়, আশ্রয় পায়। আমার কোনো রাগ বা ক্ষোভ নেই। তারা ভালো থাকুক, তাদের পরিবার ভালো থাকুক, আমি চাই। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, শুনলেন, মানে মন দিয়ে শুনেছেন, দরকার হলে আবার পরে শোনাবো। এটা হচ্ছে খালপাড়ের তৃণমূলের যিনি চেয়ারপারসন এখনো পর্যন্ত আছেন, যিনি 15 বছর ধরে আমাদের রক্ত চুষে খেয়েছেন, সেই মমতা ব্যানার্জি, খালা মমতা। খালা মমতা তিনি কি বললেন আপনারা শুনলেন একটু মন দিয়ে, যে আমি বিজেপি তাদেরকে ধরতে আসছে। বিজেপি মানে কি, বিজেপি তো আর ধরতে আসছে না, পুলিশ ধরতে আসছে, বা ইডি খুঁজে বেড়াচ্ছে, বা সিবিআই খুঁজে বেড়াচ্ছে, মানে অ্যাবসকন্ডেড, পলাতক। মানে এই যে দেবরাজ চক্রবর্তী রাজারহাট গোপালপুরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। তারপরে কালীঘাট থানার ওসি ছিল শান্তনু সিনহা বিশ্বাস, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। বা সন্দেশখালীর শেখ শাহজাহান বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে এত প্রবল চাপ শুরু হলো, হাইকোর্ট বলল, গোটা দেশ জুড়ে উত্তাল হয়ে গেল। পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষ দাবি তুললেন যে পুলিশ খুঁজে পাচ্ছে না, এটাও হয়। সেই সময়টা অপরাধীরা কোথায় ছিল, বা আগামী দিনে যে অপরাধীদের, যে পলাতকদের, যে আসামিদেরকে খুঁজে পাওয়া যাবে না তারা কোথায় থাকবে, সেই উত্তরটা দিয়ে দিলেন খালপাড়ের নেত্রী মমতা ব্যানার্জি। তিনি বললেন যে এমন দিন হয়েছে, অনেকবারই হয়েছে, যে বিজেপি ধরতে আসছে, তাদেরকে আমি এখানে রেখেছি, 10 দিন খাইয়েছি, রেখেছি। রেখেছি মানে কি, লুকিয়ে রেখেছি। সে কোথায় রেখেছে, খাটের তলায় রেখেছে, নাকি কোনো গোপন কুঠরিতে রেখেছে, নাকি তার নিজের বিছানায় রেখেছে, নাকি তার ড্রয়িং রুমে রেখেছে, তার পার্টি অফিসে রেখেছে। মানে মোট কথা 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অপরাধীরা অনেক দিন ধরে লুকিয়ে ছিল, সেটা একদম এই খালা মমতা তিনি স্বীকার করে নিলেন। খালা মমতা আজকে একটা ফেসবুক লাইভ করেছেন, তার বক্তব্য যে আমি এখন মিডিয়ার মুখোমুখি হব না। তার বক্তব্য অনুযায়ী, জবান অনুযায়ী, যে গদি মিডিয়ার মুখোমুখি আমি হব না, যখন সব ঠিকঠাক হয়ে যাবে তখন আমি আবার মুখোমুখি হব। মানে এখন তিনি কিছুটা ভয়ে, অস্বস্তিতে, লজ্জায়, অপমানে, রাগে, অভিমানে, যে কোনো কারণে হোক তিনি আর মিডিয়ায় প্রেস কনফারেন্স করছেন না। তার ভাইপোকেও বারবার ডেকে পাঠানো হচ্ছে। ভাইপো নাকি ছেলে, অনেকে বলেন, কি সম্পর্ক তিনি নিজেই বলতে পারবেন। ডিএনএ টেস্ট হয়নি, অতএব আমরা এখন ভাইপোই মানতে হবে। তো লুচ্চা ভাইপোর কথা বলছি, অনেকগুলো ভাইপো। এইবারে মমতা ব্যানার্জি যেটা বললেন, আমাদের প্রশ্নটা হচ্ছে, বা আমাদের দাবি হচ্ছে, বা আমাদের পরামর্শ হচ্ছে, আমাদের অভিযোগ হচ্ছে, যে যেই হোক না কেন, মানে সংবিধান তো সবার জন্য, আইন তো সবার জন্য। যদি কোনো প্রাক্তন মুখ্যমন্ত্রী হতে পারেন তিনি, কিন্তু এখন তো তিনি কিছুই না, না এমএলএ, না এমপি। তাকে অ্যারেস্ট করার জন্য কোনো পারমিশনও লাগবে না, বা তাকে ডেকে জেরা করার জন্য কারো পারমিশন লাগবে না। শুধুমাত্র একটুখানি সুবুদ্ধি লাগবে, একটুখানি বিবেচক হতে হবে, আর কিচ্ছু হওয়ার দরকার নেই পুলিশের। পুলিশ এই মহিলাকে, এই খালপাড়ে বসে থাকা 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, তাকে নোটিশ পাঠাতেই পারে। আমার ধারণা এই ভিডিও দেখার পরে পুলিশের পাঠানো সময়ের শুধু অপেক্ষা। যে আপনি বলছেন ফেসবুক লাইভে, মানে মুখ ফসকে হয়তো বলে ফেলেছে আর কি, তার কারণ তার যা যা চলছে চারিদিকে, দলে তার নিজের তৈরি করা দল একদম ধসে, তাসের ঘরের মতো ধসে পড়েছে, বালির বাঁধের মতো, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র
চরকু আর মদনা, মদ অন আর চরকু, তাদের দুজনকে আবার বিভিন্ন পদে বসিয়েছে। আর কেউ নেই তো কাকে বসাবে? আজকে চন্দ্রিমা ভট্টাচার্য মানে এই খালপাড়ের তৃণমূলের যে রাজ্য সভাপতি ছিলেন যিনি, তিনি আজকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন যে আমি আর কোনো রকমের কোনো দায়িত্ব নিতে পারবো না, না নির্বাচন কমিশনের, না রাজ্য নেতৃত্বের, না অমুকের। কারণ কালকে তিনি ছিলেন ওখানে, মানে কোথায়, ওই তপসিয়াতে তৃণমূল ভবনে যেটা ভাড়ায় চলছিল, সেখানে গিয়ে ঋত তৃণমূলরা তারা দখল করে নিয়েছে, তালা দিয়ে দিয়েছে। তারপরে রাত্রিবেলা উদম ঝেড়েছে, মানে এই খালপাড়ের যিনি চেয়ারম্যান খালপাড়ের তৃণমূলে, তার রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যকে তিনি উদম করে খিস্তি উনি করেন। মানে আপনারা অনেকে জানেন না হয়তো, যারা খুব ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে ছিলেন তারা শুধুমাত্র জানেন এই মহিলার মুখ একদম নর্দমার মতো, মুখটা নর্দমার মতো। মানে ওই জনসভাতে যা যা শুনেছেন বা ফেসবুক লাইভে যা যা শোনেন, সেটা দিয়ে কখনো বিচার করবেন না। এই মহিলা তার কর্মীদের সঙ্গে, তার নেতাদের সঙ্গে, তার যে লুচ্চা ভাইপোটি আছে, যেমন করে একদম বয়স্ক মানুষেরা নেতারা প্রণাম করতে বাধ্য হতো, একইভাবে এই যে মহিলা খালপাড়ের নেত্রী, তার যে একদম বর্ষিয়ান নেতা, তাদের সঙ্গে কোনো ছোট ছোট দৃশ্য আপনারা দেখেছেন। ধর্মতলায় মঞ্জু দেবী বলে একজন তার দলেরই প্রাক্তন বিধায়ক, তার স্বামী মারা গেছে এই তৃণমূলেরই অত্যাচারে, সে যখন কথা বলতে তিনি যাচ্ছিলেন আর কি মহিলা, তখন তিনি কিভাবে হাত ঝেড়ে দিয়েছিলেন। তো সেটা তো একটা ছোট্ট নমুনা মাত্র। কিন্তু ওই কালীঘাটের বাড়িতে মানে এমন কোনো নোংরা শব্দ নেই যা তিনি উচ্চারণ করেন না, এমন কোনো নোংরা শব্দ নেই, মুখে আনা যাবে না। বাপ মা তুলে ইত্যাদি ইত্যাদি, জন্ম টন্ম, ওইসব যা যা যত রকম গালাগালি আপনারা জানেন, তার চেয়েও বেশি যদি কিছু থাকে যেটা শোনেনি, মানে সবার একটা তার শেষে উমুকের বাচ্চা, তুমুকের বাচ্চা, তুমুক চো, এইসব আছে না বিভিন্ন রকমের গালাগালি খিস্তি, সমস্ত রকমের গালাগালি এই মহিলা দিয়ে থাকেন। তো মুখ ফসকে হয়তো বেরিয়ে গেছে কিনা আমরা জানি না, কিন্তু তিনি বলেছেন, একদম রেকর্ডেড, না হলে আমরা পেলাম কোথায়? একটু আগে শোনালাম, আর একবার শুনুন, তাহলে বুঝতে সুবিধা হবে। আরেকবার শুনে নিন। সাধারণ মানুষ জেনে রাখুন, এমন ঘটনাও ঘটেছে। বিজেপি অ্যারেস্ট করবে ভয়ে মধ্যরাতে আমার বাড়িতে এসছে। আমি তাকে 10 দিন আমার এখানে খাইয়ে দাইয়ে সুস্থ রেখেছি, যাতে সে কোর্টে বিচার পায়, আশ্রয় পায়। আমার কোনো রাগ বা ক্ষোভ নেই, তারা ভালো থাকুক, তাদের পরিবার ভালো থাকুক, আমি চাই। দেখুন, প্রায় আধ ঘন্টার বেশি ধরে একটা বিরাট বড় ফেসবুক লাইভ, সেখান থেকে 15 সেকেন্ড শোনালাম আপনাদেরকে, 15 সেকেন্ড। আর গোটাটা জুড়ে কিন্তু এই সব কথাগুলোই রয়েছে। এই যে কথাটা, এটাই হচ্ছে মূল কথা, যে আমি যাদেরকে আশ্রয় দিলাম, যাদেরকে লুকিয়ে রাখলাম পুলিশের থেকে, ইডির থেকে, সিবিআই থেকে, আইনের থেকে, সংবিধানের থেকে, আচ্ছা যে পলাতক, যে আসামি, তাকে লুকিয়ে রাখা সেটাও কি সমান অপরাধ নয়? আমার দু একজন পুলিশ বন্ধু আছেন, আমি তাদের সঙ্গে কথা বলে যা জেনেছি বা নিজে গুগল করে জেনেছি, যে সেও সমান অপরাধী। যদি কোনো ক্রিমিনালকে, যদি কোনো অভিযুক্তকে যদি লুকিয়ে রাখা হয়, আশ্রয় দেওয়া হয়, তাহলে কিন্তু যে লুকিয়ে রাখবে সেও সমান অপরাধী। তাহলে এই মমতা ব্যানার্জিকে কেন জেরা করা হবে না? আসলে মাথাটা দেখুন, জেরা করবে কি করবে না সময় তার উত্তর দেবে। নিশ্চয়ই জেরা করবে। আমাদের যা মনে হয় যে এই কথাটার জন্য মমতা ব্যানার্জিকে বলা হবে যে আপনি কাকে কাকে লুকিয়ে রেখেছিলেন বলুন, কেন লুকিয়ে রেখেছিলেন, আপনাকে কেন গ্রেপ্তার করা হবে না। আদালতের কাছেও নিশ্চয়ই পুলিশ যাবে, নিশ্চয়ই সমন আনবে, নিশ্চয়ই ওয়ারেন্ট ইস্যু হবে, কিছু একটা হবে। তো আজকে পুরো সময়টা জুড়ে সেই যে আগডুম বাগডুম ভুলভাল কথা বলছে যে সংগ্রামী লগ্নে আমার জন্ম। ভাবুন, সংগ্রামী লগ্নে আমার জন্ম। 21শে জুলাই হবে, পুলিশ অনুমতি না দিলেও ভ্যানের ওপরে দাঁড়িয়ে হবে। ওখানে হবে না, ধর্মতলায় হবে না, লিখে রাখুন। কলকাতা পুলিশের তরফে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে 2রা জুলাই থেকে শুরু হয়েছে, 30শে জুলাই পর্যন্ত 5 জনের বেশি ওই এলাকায় দাঁড়াতেই পারবে না, কোনো সভা ওখানে হবে না। অন্য কোথাও হতে পারে, নাও হতে পারে, সেটা এখন তোলামূল চোরামূল বা তাদের কালীঘাটের পার্টি ঠিক করবে। কিন্তু বিষয়টা হচ্ছে, আজকে যে রাজ্য সভা নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি যে সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন, তিনি একটা ভয়ঙ্কর কথা বলেছেন, ভয়ঙ্কর কথা। তিনি ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী, বুঝলেন তো, অর্থমন্ত্রী। বিধানসভায় দাঁড়িয়ে যে এই যে বাজেট বক্তব্য পেশ করলেন না স্বপন দাশগুপ্ত, কয়েকদিন আগে বাজেট অধিবেশন শেষ হলো, মুখ্যমন্ত্রী পরে বলেন, বাজেটটা পেশ করেন, কেন্দ্রে হোক রাজ্যে হোক, প্রত্যেকটা সংবিধান একই, সব জায়গায় একই নিয়ম।
তো সেখানে এই বাজেট বক্তৃতা পেশ করতেন বা পড়ে শোনাতেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি আজকে বলেছেন যে এই যে বাজেটে কি লেখা আছে সেটা আমি জানতাম না। অর্থমন্ত্রী বাজেটটা নিয়ম হচ্ছে অর্থমন্ত্রীই জানবেন, আর কেউ জানবেন না। পারলে তিনি পরামর্শ নেবেন মুখ্যমন্ত্রীর বা অন্য কোনো মন্ত্রীর বা তার দলের কারো কি কি থাকতে পারে না থাকতে পারে সেটা নিয়ে একটা চর্চা হতে পারে, মিটিং হতে পারে, কিন্তু বাজেটটা তিনি তৈরি করবেন এবং তার নেতৃত্বে তিনি জানবেন সব কিছু, অন্যরা থাকবে না। মানে এটা একটা সিক্রেসি, এটা নিয়ম। চন্দ্রিমা ভট্টাচার্য আজকে বলছেন যে আমি জানতাম না। বাজেটটা যখন সংবাদ মাধ্যম জানতো তার খানিকক্ষণ আগে আমি জানতে পারতাম, তার আগে থেকে তিনি কিছু জানতে পারতেন না। কত বড় ক্রাইম, কত বড় অপরাধ। এবং চন্দ্রিমা ভট্টাচার্য সহ আর যারা যারা আছে এখন এই বিদ্রোহী শিবির বলা হচ্ছে, বিদ্রোহী শিবির না, ধান্দাবাজ শিবির বলা যেতে পারে, তাদের উদ্দেশ্যেই মূলত কথা বলতে বসেছিলেন এই খালপাড়ের নেত্রী। খালপাড়ের নেত্রী অনেক কাগজ টাগজ দেখিয়ে অনেক রকমভাবে ঝাঁঝালোভাবে বলার চেষ্টা করেছেন, কিন্তু তার গলা কেঁপে গেছে, তার হাত কাঁপছে, তার ছিন্ন অবস্থা, তার যে নিদ্রাহীন রাত, সেগুলো সব বোঝা যাচ্ছে পরিষ্কার। কিন্তু ওই যে বলে না, ভাঙে তবু মচকায় না, ভেঙে গেছে কিন্তু তাও মচকাচ্ছে না। একটা প্রমাণ করার চেষ্টা করছে যে আমি আবার, তিনি স্বীকার করে নিচ্ছেন যে আমার সিম্বল নাও থাকতে পারে, আমি আবার নতুন সিম্বল নিয়ে আমি আবার গ্রামে গ্রামে ঘুরবো, শহরে শহরে ঘুরবো। তার মানে আমার যা মনে হচ্ছে এখন যা অবস্থা, যে নতুন দলের জন্য অ্যাপ্লিকেশন জমা দিয়ে দিয়েছে খালপাড়ের নেত্রী মমতা ব্যানার্জি। বুঝতে পারছেন? মানে চরকু, মদন বা অন্যান্য যারা রয়েছে এখনো পর্যন্ত, তারা কিন্তু একটা নতুন রাজনৈতিক দল তাদেরকে গঠন করতে হবে। তার কারণ হচ্ছে তারা খুব চেষ্টা করেছিল, পায়ে পড়েছিল যে কংগ্রেস যাতে তাদেরকে নেয়, মানে কংগ্রেসের সঙ্গে এক দেহে লীন হয়ে যেতে পারে। কিন্তু এত চুরি করেছে যে কংগ্রেসের তরফে অধীর রঞ্জন চৌধুরী বা অন্যান্য যারা রাজ্য নেতৃত্ব আছেন, শুভঙ্কর সরকার বা আশুতোষ চট্টোপাধ্যায়, এরা সব রাজ্য নেতৃত্বে বিভিন্ন নেতা নেত্রী আছেন, তারা যে রিপোর্টটা দিয়েছেন যে এই চোরেদেরকে যেন না নেওয়া হয়। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, তাদের ইচ্ছা ছিল, তারা ভেবেছিলেন যে এতগুলো এমএলএ পেয়ে যাব, এতগুলো এমপি পেয়ে যাব, কংগ্রেস শক্তিশালী হবে, দরকার নেই ভাই যারা রয়েছে। না, এরা বলেছে যে আদৌ নেই কিছু, কংগ্রেস নিয়ে করবেটা কি। তার ফলে কংগ্রেস না নিলে আর কোনো রাস্তা নেই, অন্য কোথাও সিপিএম এর সঙ্গে তো আর যেতে পারবে না, এসইউসির সঙ্গে তো যেতে পারবে না। এবারে করতে হবে কি, নতুন একটা রাজনৈতিক দলের জন্য আবেদন করতে হবে, যেটা শোনা যাচ্ছে, কোনো কাগজ নেই আমাদের কাছে, যে এই খালপাড়ের নেত্রীর তরফে, মমতা ব্যানার্জির তরফে একটা অ্যাপ্লিকেশন জমা দিয়ে দেওয়া হয়েছে নতুন একটা দলের জন্য, নতুন প্রতীকের জন্য। কিছুদিন পরে, মানে আগামী লোকসভা ভোটেই সম্ভবত, তারপরে আবার বিধানসভা ভোটে দেখবেন যে আবার একটা নতুন রাজনৈতিক দল হবে। তারা কতটা কি করবে সেটা নিয়ে আমার প্রবল সন্দেহ রয়েছে। তার কারণ যে দলটা এত চুরি করলো, এত রাহাজানি করলো, যে দলের নেতারা কোটি কোটি কোটিপতি, হাজার হাজার কোটি টাকা, সেই দলকে আর মানুষ গ্রহণ করবেন? আমাদের মনে হয় করবেন না। আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানাবেন যে মমতা ব্যানার্জি যদি আবার নতুন রাজনৈতিক দল তৈরি করবেন, সম্ভবত করার সম্ভাবনাই বেশি, তাহলে কি তিনি ক্ষমতায় আসা দূরের কথা, মানে কত % ভোট পেতে পারেন, কত মানুষের সমর্থন পেতে পারেন? নাকি শুধুমাত্র জেহাদিদের সমর্থনেই একটা নতুন রাজনৈতিক দল গড়ে উঠবে? হতেও পারে। তার পাশে বাংলাদেশের জামাতরা রয়েছে, পাকিস্তানের উগ্রপন্থীরা রয়েছে, আর জেহাদিরা রয়েছে। এ রাজ্যে তো জেহাদির শেষ নেই। আর তার চেয়ে বড় কথা, বামেদের বিরাট বড় সমর্থন রয়েছে এর প্রতি। তাদের কাছে বিজেপি হচ্ছে অচ্ছুত। সে এসইউসি হতে পারে, সিপিআইএম হতে পারে, ফরওয়ার্ড ব্লক হতে পারে, সিপিআইএমএল হতে পারে, সব খুচরো ছোট ছোট দল রয়েছে, তাদের কাছে বিজেপি একদম অচ্ছুত। কিন্তু মমতা ব্যানার্জি যত চুরি করুক না কেন, তার দল যত চুরি করুক না কেন, খুব ভালো, এটাই তাদের নীতি। এবারে সে নতুন রাজনৈতিক দল তৈরি করে একটা জবঘট, একটা গ্যাং তৈরি হবে, সেই গ্যাংটা বিজেপির বিরুদ্ধে আগামী বিধানসভা, আগামী লোকসভা ভোটে লড়বে, এমন একটা সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যে তৈরি হয়ে গেছে। বন্ধুরা, যারা প্রথমবার দেখছেন, মনে আছে তো, একটু নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। বেশি ভালো লাগলে আপনারা একটু হাইপ করে দেবেন। হাইপ করলে আমাদের এই ভিডিওটা আরও বেশি করে ইউটিউবের মাধ্যমে প্রচুর মানুষের কাছে ছড়িয়ে পড়ে। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।